পূর্বস্থলী সিংহরি এক অদ্ভুত ভয় বাসা বেঁধে রয়েছে সবার মনে। জমি হারানোর ভয়, জমি হারিয়ে ফেলতে পারেন, জমি বেদখল হয়ে যেতে পারে, আরে সরকারি জমিও ছাড় পাচ্ছে না। কতটা ভয়ে মানুষের জানেন? শুনুন। তো আমার একটা 40 শতক জায়গা, তার উপরে আমাদের সিংহারি গ্রামে বা 2 নম্বর ব্লকে যেসব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে এবং ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে জমির রেজিস্ট্রি করে নিয়ে রেকর্ড করে নিয়ে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। বারবার পুলিশ অফিসে বা পুলিশ থানায় এসেছিলাম, তো আইনের রক্ষকের কাছে এসে আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। এখানে আবার পৌঁছায় 2 নম্বর ব্লকে এমন হচ্ছে আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। নকল তৈরি করে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে আমার রেকর্ড করেছে। কাগজপত্র সব একদম নিখুঁত, নিঃসন্দেহে বড় কোনো নেটওয়ার্ক। নবকুমার রয়েছে সরাসরি আমার সঙ্গে। নবকুমার, প্রথমে একটু জানতে চাইবো কিভাবে জমি হাতানো হচ্ছে? দেখো অতনু, বিষয়টা হচ্ছে যে পূর্বস্থলীর যে 2 নম্বর ব্লক এবং সেখানে যে সিংহি গ্রাম আছে, সেইখানে শুধু নয়, বিভিন্ন জায়গাতেই তোমার হচ্ছে এই যে চক্র চলছে সেটা দাবি করছে ওই এলাকাবাসীর লোকেরা। তারা বলছে যে এই যে মানুষ যে তারা জমি নেবে, তারা যদি তার সেই সব এলাকাবাসী যদি বাইরে কোথাও থাকে এবং তাদের জমি যদি সেখানে থাকে, তাহলে কি হচ্ছে যে তারা অটোমেটিক তাদের মৃত দেখিয়ে তাদের আধার কার্ড এইসব বার করে তারা রীতিমতনভাবে সেই জমির রেকর্ড তৈরি করে ফেলছে এবং সেই রেকর্ড জমি এবং তারপরে তারা অন্য লোকের কাছে বেচে দিচ্ছে। জানতেও পারছে না তাদের যে জমি আছে, তারা এইভাবে তাদের জমি বেদখল হয়ে যাচ্ছে। এতেই আতঙ্ক করছে তারা। একজন জানেন যে অমুক জায়গায় আমার জমি রয়েছে, পরবর্তীকালে জানতে পারছেন যখন সেখানে হয়তো পাঁচিল উঠছে যে আমার জমিতে কেন পাঁচিল উঠছে, তখন জানতে পারছেন যে তার জমি অলরেডি বেদখল হয়ে গেছে। একদমই তাই। তারা মানে আশঙ্কা বোধ করছে যে তারা যে জমিতে বসবাস করছে, এর আগেও আমরা নিউজ 18-এ দেখিয়েছিলাম যে তারা বসবাস করা জমিও তারা হাতিয়ে নিয়েছে। রেকর্ড যখন খাজনা দিতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে তাদের সেই জমি তাদের নামে আর নেই। সেই জমিটা আপনার নেই, আর সেই জমি বেচে দেওয়া হয়ে গেছে, আপনি জানতেও পারেননি। যখন ট্যাক্স দিতে যাচ্ছেন তখন জানতে পারছেন ও জমির মালিক আপনি নন, শুধু বাড়িটুকু রয়ে গেছে আপনার। চমৎকার, শুনুন ভুক্তভোগীদের কথা। রঘুসপুর মৌজা এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান, এসডিপিও কালনা, আইসি পূর্বস্থলী, প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। পূর্বস্থলী সিংহরি গ্রাম, ভয়ে কাঁটা হয়ে আছে মানুষ। জমির দলিল কাগজপত্র সব রয়ে গেছে আলমারিতে, সিন্ধুকে, লকারে, সেফ, কিন্তু জমি সেফ নেই। বেনামে নকল দলিল বানিয়ে একদম নিখুঁত কাগজপত্র দিয়ে যে বাড়িতে আপনি বাস করছেন সেই বাড়ির জমিটাই তুলে দেওয়া হয়েছে আরেকজনের হাতে, আপনি জানতেও পারেননি। এরকম ঘটনা ঘটেছে, একটা দুটো নয়। নবকুমার, এখনো পর্যন্ত কত জমি এভাবে বেহাত হয়েছে? এখনো পর্যন্ত যেইটুখানি অভিযোগকারীরা জানাচ্ছেন তাদের প্রায় 87খানা তারা এরকম অভিযুক্ত, মানে যারা হারিয়েছে জমি হারারা আছে তাদের অভিযোগ সমস্ত কিছু নিয়ে তারা ইতিমধ্যে আদালতে যাবেন, তারা চিন্তাভাবনা করেছেন। এবং যে ভদ্রলোক যিনি এইসব কারবারের সাথে, তার সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য, 87খানা প্লট, এরকম 87টা প্লট নবকুমার। একদমই তাই, 87খানা প্লট ইতিমধ্যে তারা নিয়ে
কোর্টে অভিযোগ জানাবে বলে জানিয়েছেন। এবং নবকুমার সঙ্গে থাকো 87খানা প্লট জানা গিয়েছে এখনো পর্যন্ত, কারণ 87 জনের অভিযোগ জমা পড়েছে, সংখ্যা বাড়তেও পারে। কারা এই নেটওয়ার্ক কিভাবে কাজ করছে, কতটা স্পর্ধা না থাকলে, দুঃসাহস না থাকলে যে জমিতে মানুষ বাস করছে সেই জমি পর্যন্ত অন্য লোকের হাতে বেচে দিচ্ছে, কাকপক্ষীয় টের পাচ্ছে না। একবার শুনবেন তারা যখন নিজেরা কথা বলছেন, কাউকে আশ্বস্ত করছেন, হ্যাঁ, এবার সেই কথোপকথন শুনুন, সেটা থেকে টের পাওয়া যাবে কত বড় হাত রয়েছে এদের। মালিক তুলি আমি লিগাল রেজিস্টার করলে দখল করার দায়িত্বটা তোমাকে তো 8 বাবু জানা, যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম, আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনতে ছিনিয়ে। আমার কাজই হচ্ছে ওই, মালিক তুলি বলে, হ্যাঁ মালিক তুলি আমি লিগাল রেজিস্টার করলে দখল করার দায়িত্বটা তোমাকে তো ছিল। তখন পুলিশ দাঁড়িয়ে আইসি গার্ড ফোন করবে, আমি এসপিকে দিয়ে ডাইরেক্ট হিট করবো। তো এমএলএ কেউ মানি না, এমএলএকে মানো না, অন্য নমস্কার দিতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কী বলবো, আবার এসপির বাঁ পাতে, এসপিরও বাঁ পাতে, এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে আমি লালবাজার থেকে লাগবে। এই কথা তোমার বলবো। নবকুমার, এই কথা শুনে তো মনে হচ্ছে যে পুলিশ প্রশাসনের একেবারে মাথারা নাকি এদের কাছে কেনা, অন্তত সেরকমই একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা করছেন, সেরকমই একটা ভাবনা বা সেরকম একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন। সত্যি মিথ্যে জানি না, তবে সত্যি এটাই যে এইভাবেই দিব্যি একের পর এক জমি বেচে চলেছেন বেনামে। এরা কারা? দেখো, বিষয়টা হচ্ছে এই যে পূর্বস্থলী 2 নম্বর ব্লক, এখানেই যে লক্ষ্মীপুর এলাকা আছে, গ্রাম আছে, সেইখানে চায়ের দোকানে এবং বিভিন্ন এলাকায় এদের ঠেক। প্রায় সূত্রে খবর আছে যে 25-30 জনের এদের একটা গ্যাং আছে। এরা রীতিমতনভাবে এই কাজের সাথে দীর্ঘদিনের সাথে যুক্ত, সমস্ত জায়গায় তাদের হাত রয়েছে, সোর্স আছে, এবং তারা এই কাজে যে সিদ্ধহস্ত, ওই সোশ্যাল মিডিয়ার তার ভাইরাল কথাটাই বোঝা যাচ্ছে। তাদের এইগুলো কোনো ব্যাপারই নয়, তারা মিনিটের মধ্যেই সমস্ত কিছু গায়েব করে দিতে পারেন এবং সেটা তারা স্বীকার করেছে। এই বিষয়ে স্থানীয় লোকেদের সাথে যোগাযোগ করতে গেলেও তারাও 25-30 জনের একটা গ্যাং এইভাবে লোকজন খুঁজে বেড়াচ্ছে যারা জমি কিনবে, আর যে জমিতেই আঙুল ঠেকানো হবে সেই জমিটাই তারা বেচে দিতে পারবে। তাদের এতটাই আত্মবিশ্বাস, আবার কথায় কথায় বলছে পুলিশ তাদের পকেটে রয়েছে, এমএলএ তাদের হাতে রয়েছে। আচ্ছা নবকুমার, এই যে এমএলএ তাদের হাতে রয়েছে, তারা জোর গলায় বলছে, এমএলএ কি বলছে? দেখো, এমএলএ বিষয়টার মধ্যে যে জিনিস জানার পরে তিনি জানান যে এরা একরকম দুষ্কৃতী এবং জমি হাঙর, এদের সাথে তার কোনো কিছু মানে সদ্ভাব বা কিছু নেই। তিনি এইটুখানি বলতে পারেন যে এই ধরনের ঘটনা তিনি জানতেন এবং এই বিষয়ে তিনি নিজেও জানান যে জেলা শাসককেও তিনি জানিয়েছেন। এই দুর্বৃত্তরা যে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেই বিষয়ে তিনি অবহিত এবং তিনি জানান যে এদের জানেন যে এই ধরনের ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে তিনি জেলা শাসককে জানিয়েছেন, তিনি যেখানে যেখানে জানানো সেখানে জানিয়েছেন, বলছেন তিনি। আচ্ছা, এমএলএর বক্তব্য শোনা যাক। ব্যাপারটা জানি, কারণ হচ্ছে এইগুলো একটা চক্র ছিল, পুরনো রেস্ট অফিস যখন ছিল স্টেশন, আমি কমপ্লেনও করেছি। এখন আর এখানে কোশন করতে পারে না, বিএল অফিসে একটা চক্র ছিল, সেটাও খানিকটা আমি আটকে দিয়েছি। ওর হামিদপুরে বাড়ি, আমি জানি ওখান থেকে তারা খেয়ে এখানে কোথায় বেলে তাকে, ওর বিরুদ্ধে যত রকম আইনের ব্যবস্থা, চিটিংবাজদের কোনো স্থান নেই আমার কাছে, যেই যত বড় নেতা। এই ধরনের জালচক্র কি এখনো কি রয়েছে পূর্বস্থলীর বুকে? থাকতে পারে, আছে তো বটেই। তারা অন্য জায়গায় করছে দলিল ফাঁকি দেওয়ার জন্য। এখানে যদি 1 লাখ টাকা ভ্যালুয়েশন আসতো, ওখানে গিয়ে 50,000 টাকা ভ্যালুয়েশন করে ফেলছে, করে রেজিস্ট্রি করে ফেলছে। এখানে করতে পারছে না বলেই বর্তমানে যায়। আমার অপর সহকর্মী শরদিন্দু আমার সঙ্গে রয়েছেন। শরদিন্দু, একটু অসাবধান হলে
তালা ভেঙে বা শীত কেটে চোর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে চলে যায়। সাবধান হওয়ার পরেও জমি জমার সব দলিল দস্তাবেজ আলমারিতে রাখার পরেও একদিন সকালে উঠে জানতে পারছেন যে জমিতে তার বসত বাড়ি সেই জমিটাই হাওয়া। একটা দুটো নয়, এগুলো একের পর এক পূর্বস্থলীতে এই ধরনের ঘটনা ঘটে গেছে। প্রশাসন জানে না তা নয়, এমএলএ তো বলছেন তিনি জানেন, কিন্তু ব্যবস্থা কি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো অতনু, এই ধরনের ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটছে। শুধু যে পূর্বস্থলী তা নয়, ভাতার থেকে শুরু করে বিভিন্ন ব্লকে এই ধরনের ঘটনা ঘটছে। এবং সাধারণ মানুষ বলছে যে পয়সা দিলেই নাকি ব্লক ভূমি সংস্কার দপ্তরে 9কে 6 করে দেওয়া যায়। এবং এই যে পূর্বস্থলীর এই বিশাল ব্যাপার, একেবারে বলা যায় যে এই সংখ্যা হয়তো শতাধিক ছাড়িয়ে যাবে। যারা জানতে পারছেন তাদের বাবা ঠাকুরদার আমলের জমি অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে, একেবারে রেজিস্ট্রি হয়ে গেছে। এ ব্যাপারে আমরা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের জেলা শাসক আয়েশা রানী এর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাকে বিস্তারিত জানানো হয়েছে এবং তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের ব্যাপার কখনোই বরদাস্ত করা হবে না। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কিন্তু অভিযান চালানো হবে, কড়া পদক্ষেপ নেওয়া হবে এবং এতে যদি সরকারি কোনো কর্মী আধিকারিক জড়িত থাকে তাদেরও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এমন আশ্বাস জেলা শাসক দিয়েছেন। এখন এই যে ব্যক্তিরা ইতিমধ্যেই সেটা জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের সমস্যার কথা জানিয়েছেন। এখন জেলা প্রশাসন কত দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেয়, যাদের জমি বেহাত হয়ে গেছে, ভুল জাল কাগজপত্র জমা দিয়ে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা আবার কবে তাদের নামটা সেই রেকর্ডে সরকারি যে ওয়েবসাইটে সেখানে তাদের নামের জমি তারা ফিরে পান, সেটাই কিন্তু এখন দেখার। অতনু, ধন্যবাদ শরদিন্দু। সন্দেশখালীর মণ্ডল পরিবারের কথা আপনাদের মনে আছে? নিউজ 18 বাংলায় মণ্ডল পরিবারের কথা দেখিয়েছিল আপনাদের। সেই মণ্ডল পরিবার যাদের জমি নিয়ে নাকি মার্কেট করা হয়েছিল, শাহজাহান মার্কেট, সেই মণ্ডল পরিবার থানায় অভিযোগও জানিয়েছে। শাহজাহান জেলে যাওয়ার পর শাহজাহান ঘনিষ্ঠরা হুমকি দিয়েছে, সেই অভিযোগও জানিয়েছেন। নতুন করে এই মণ্ডল পরিবারের লোকজনকে আবার মারধর করা হচ্ছে, অভিযোগ উঠছে শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, কেন নতুন করে মারধর করা হচ্ছে বা মারধরের অভিযোগ উঠছে? কারা মারধর করছে বলে অভিযোগ করা হচ্ছে? দেখো, এইবার যে অভিযোগটা হচ্ছে সেটা হচ্ছে একদম শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে ইমাম গাজী, নতুন যে সন্দেশখালী ব্লক 1-এর তৃণমূলের সভাপতি হয়েছে, তার বিরুদ্ধে মূলত অভিযোগটা তুলছে মণ্ডল পরিবার। তাদের যেটা মূলত অভিযোগ, এসআইআর সংক্রান্ত একটা তৃণমূলের সভা, এই যে শেখ শাহজাহানের যে মার্কেট বিতর্কিত মার্কেট সন্দেশখালী শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটের মধ্যে ইমাম গাজীর নেতৃত্ব হচ্ছিল। সেই সময় মণ্ডল পরিবারের লোকজন গিয়ে সেখানে তাদের বাধা দেয় যে এখানে সভা করা যাবে না। তখনই কিন্তু ইমাম গাজী এবং ইমাম গাজীর দলের লোকজন এই মণ্ডল পরিবারের লোকজনের উপরে চড়াও হয়, আক্রান্ত হয় মণ্ডল পরিবার, তাদেরকে মারধর করে, এমনকি খুনের পর্যন্ত হুমকি দেয় বলে অভিযোগ করছে মণ্ডল পরিবারের লোকজন। এবং এই একই মর্মে কিন্তু নাজার থানায় তারা অভিযোগও দায়ের করেছে এবং এরপরেই কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও এই বিষয়ে আমরা যখন এই ব্লক সভাপতি ইমাম গাজীর কাছে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম এই বিষয়ে, তিনি কিন্তু পুরোটাই বলেছে যে এই মণ্ডল পরিবারের যে নির্মল মণ্ডল, তিনি হচ্ছে একজন বিজেপি কর্মী, সেই জন্য তিনি রাজনীতি করার জন্য তাকে কালিমা লিপ্ত করছেন, একজন নতুন ব্লক সভাপতিকে কালিমা লিপ্ত করছে। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে এই ইমাম গাজী কাগজপত্র জানে, জমির কাগজপত্র সম্বন্ধে বোঝে, তার কাছে কাগজপত্র নিয়ে গেলে সমস্যার সমাধান হবে, এমনটা জানিয়েছেন। যারা মার খাচ্ছেন তাদের বক্তব্য শুনবো, আর শুনবো ওই শাহজাহান ঘনিষ্ঠ নেতার বক্তব্য, যিনি দাবি করছেন আসলে এসব মিথ্যে অভিযোগ। ওই মণ্ডল পরিবার নাকি বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে, তাই এই ধরনের অভিযোগ করছেন। 28 তারিখে সরবেরিয়া যে মার্কেট আছে, মার্কেটটা আমাদের মার্কেট, ঠিক আছে, মণ্ডল পরিবারের মার্কেট, মানে আমার বাবার নামে আছে। এবারে মার্কেটে মিটিং করছে তোমার টিএমসির নেতারা। আমি গেলাম যে আমার জায়গার উপরে মিটিংটা হচ্ছে কেন, আমাকে না জানিয়ে। বলে তোর জায়গার ধারে আয়। বলে ছেলেপুলেকে বলে এই করে বেড় দে। এবার বাড়ি এসছি, বাড়িতে তো যত বিজেপির ফ্ল্যাগ ছিল সামনে সব ছিঁড়ে দিয়েছে।
তারপরে এখানে আমি বিএলের সকালে বাজার করতে গেলাম, বাজারেও আতঙ্কিত, কোথায় কে সারাদিন তো ওনার কেডার বাহিনী, আর এখন তো মুসলিম শেখ, পুরো মুসলিম শেখ, সবিতা রায়, ইমান গাজী, এরাই সন্দেশকারীটা ঘিরে রেখেছে। এসআইআর এর ব্যাপারে একটা মিটিং হয়েছে, জাস্ট একটা পথসভা। তো মন্ডল পরিবারকে আমি আর কোনোদিন চিনি না। ওদের যদি লিগাল কোনো জমি জায়গার ব্যাপার থাকে, আমি জমি জায়গার ফাইলটা ভালো বুঝি, ওরা আসুক আমার কাছে। আমি যদি ওদের জমি জায়গার সেরকম কিছু থাকে, সে নিশ্চয়ই আমি ওদের সহযোগিতা করব। তার মানে এই না রুলিং দলের একটা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়েছে তারকে অনর্থক একটা কালিমা লিপ্ত করা। ওরা ওদের সহযোগিতা করতে আমরা তৈরি আছি, কিন্তু সেটা লিগাল ওয়েতে আসুক, আমরা নিশ্চয়ই করব। কিন্তু ওদের যদি সেই বিজিবির সুরে কথা বলে আমাদের সাথে, যে অনর্থক রাজনীতি করা, তা সেটা করুক তারা ওখানে। রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, যার বিরুদ্ধে স্বপন কামিল্লা খুনের অভিযোগ, সেই প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিল করার জন্য হাইকোর্টে এবার পুলিশ। আরো কিছুটা বিপাকে প্রশান্ত বর্মন, জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, হাইকোর্টে পুলিশ আগাম জামিন বাতিলের জন্য, প্রশান্ত বর্মনের আগাম জামিন বাতিলের জন্য কি খবর রয়েছে তোমার কাছে? রাজগঞ্জের ভিডিওতে প্রশান্ত বর্মন স্বর্ণবাক্সের খুনের ঘটনা, সেই খুনের ঘটনা কিন্তু বারাস আদালতে জামিন পেয়েছিল এবং সেখানে বেশ কিছু নথি তিনি পেশ করছিলেন। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু নথি সন্দেহ প্রকাশ করছিল, কিন্তু গোলযোগ রয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নথি এবং বেশ কিছু তথ্য নিয়ে একেবারে জামিনের বিরোধিতা করে কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিধাননগর পুলিশ। গতকালই পুলিশের পক্ষ থেকে যে একেবারে কড়া মনোভাব নেওয়া ছিল, যেহেতু পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল, সেই কারণেই আরো কড়া মনোভাব বিধাননগর পুলিশের। সেই কারণে ভিডিও প্রশান্ত বর্মনের যে জামিনের আবেদন করে জামিন মঞ্জুর হয়েছিল, সেই জামিন বাতিলের জন্যই কিন্তু আদালত দ্বারস্থ হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত নথি ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং এই যে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন, তিনি যে নথি দেখে অনুপ, এই যে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবার বারবার করে অভিযোগ করেছেন যে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার পরেও কেন প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হলো না, এবং সেদিন আইনজীবীও বারবার করে সব তথ্য প্রমাণ তুলে দেওয়ার কথা বলেছেন। আমাদের মনে আছে আগাম জামিনের আবেদনের শুনানির সময় স্বপন কামিল্লার স্ত্রী তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন এজলাসে, তারপরেও আগাম জামিন পেয়ে যান। আমার প্রশ্ন, এতদিন যদি সত্যি গ্রেপ্তার করার মতো কোনো তথ্য, কোনো নথি পুলিশের কাছে থাকতো, তাহলে পুলিশ পদক্ষেপ করেনি কেন? আর আজই বা কেন তাহলে পদক্ষেপ করছে আগাম জামিন বাতিলের জন্য আবেদন করে? পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে তারা সমস্ত রকম পদক্ষেপ করেছে, যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই কারণে কিন্তু আদালতে বারবার সরকারি আইনজীবী তিনি এমনটাও জানিয়েছেন। কিন্তু বারাসাত আদালতে যখন একেবারে সরকারি পিজির পক্ষ থেকে বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু তুলে ধরা হয়েছিল, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল ভিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু খুনের ঘটনা বা অপহরণ ঘটনা জামিন পেয়ে যায় এবং যে সমস্ত নথি তিনি পেশ করেছিলেন, যে লোকেশন তিনি দেখেছেন 28 তারিখ রাতে ছিলেন, সেই সমস্ত নথি একেবারে দেখে পুলিশ সন্দেহ প্রকাশ করছিল সেটা কিন্তু ভুয়ো নথি। এরপরে হোটেল মালিক থেকে শুরু করে প্রত্যেকটি জিজ্ঞাসাবাদ করে প্রত্যেকটি ডেকে এর পরবর্তীতে জানতে পারা যায় বেশ কিছু তথ্য, ফরেন্সিক রিপোর্ট সেগুলো সামনে আসে। এরপরেই কিন্তু একেবারে যেহেতু তিনি অত্যন্ত প্রভাবশালী, সেই কারণে আটঘাট বেড়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই কারণে জামিন যে আবেদন করা হয়েছিল, মঞ্জুর হয়েছিল, সেই জামিনের বিরোধিতা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছে ও পরবর্তী ক্ষেত্রে আরো কড়া মনোভাব নেবে এমনটাই বলা হচ্ছে, কারণ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছিল সেই কারণেই। কেন্দ্রের অধীনস্থ একটি হাসপাতাল, যে হাসপাতাল বিশেষভাবে সক্ষমদের জন্য, সে হাসপাতালের নাম হলো NILD বরানগরে, এই হাসপাতালের হেড অফিস। তো সেই হাসপাতালে 30 কোটি টাকার দুর্নীতি, 4 বছরেও যে দুর্নীতির কিনারা হয়নি, এই দুর্নীতি কোথায় হয়েছিল, 4 বছর ধরে কি বা তদন্ত হলো, জানবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে সুবীর, একবার কথা বলবো। সুবীর, হাসপাতালের কোথায়, মানে কোন হাসপাতালে হয়েছিল? এখানে তো হেড অফিস, কোন হাসপাতালে হয়েছিল, কি দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির এখনো পর্যন্ত তদন্তের আপডেট কি?
দেখো অতনুদা, বরানগর বনগ্লির এই যে এনআইএলডি প্রতিবন্ধী হাসপাতাল, সেখানকার এটা কিন্তু হেড অফিস, এবং এই এনআইএলডির কিন্তু 5টি শাখা রয়েছে গোটা দেশে, এবং এরই একটি শাখা সিআরসি পাটনা অর্থাৎ পাটনায় অবস্থিত। এবং সেই পাটনার যে টাকা অর্থাৎ এই যে 30 কোটি 50 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু এই হেড অফিসের থেকেই কিন্তু এই দুর্নীতিটা হয়েছে, এবং সেখানকার টাকা এইভাবে কিন্তু দুর্নীতি হয়েছে। এবং এখানকার যারা কর্মী তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িত। 2021 সাল থেকে এই দুর্নীতির তদন্ত শুরু হয়েছে, এবং অডিট অর্থাৎ কেন্দ্রীয় অডিট সংস্থার তরফ থেকে কিন্তু এই দুর্নীতি তারা কিন্তু ধরেছে। এবং সেই জায়গা থেকে 4 বছর হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তদন্ত চলছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তারা কেউ অবসর নিয়েছেন, কেউ এখনো পর্যন্ত বহাল তবিয়তে কিন্তু এই হেড অফিসে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছে। অর্থাৎ এই যে কেন্দ্রীয় সংস্থার অধীনে এই যে হাসপাতাল, যে প্রতিবন্ধী হাসপাতাল, সেই হাসপাতালের এইভাবে দুর্নীতির অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এই নিয়ে যেমন সরব হয়েছে শাসক দল, পাশাপাশি যারা রোগী এবং রোগীর আত্মীয় তারাও কিন্তু এই যে দুর্নীতির অভিযোগ, এটা কিন্তু একদম ভালো চোখে দেখছেন, এবং তারা এর কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। কি অভিযোগ শুনবো রোগী তার পরিজনেরা কি বলছেন, তারা দাবি করছেন দোষীরা শাস্তি পান। ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে। মোট মূল্য প্রায় 30 কোটি 50 লক্ষ টাকা। যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিয়তে চাকরি করে যাবে, তাদের সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে, তাদের এগেইনস্টে কোনো অ্যাকশন হবে না, কিচ্ছু হয় না। এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার ব্রতিন সরকার, তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়েটিং ডক্টর অভিষেক বিশ্বাস, তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি, ডক্টর আহমেদ ইকবাল, তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন। মিনিস্ট্রি নোজ অ্যান্ড ডাইরেক্টর নোজ, তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করা হোক। খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, যেখানে মানে এমন একটা ইস্যু যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা, অসহায় অবস্থা, সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি, এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার। এগুলোর প্রতিকার হোক, এগুলো তদন্ত হোক, যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক, কেন পরিষেবা যেন বিঘ্নিত না। কেন্দ্রের অধীনস্থ হাসপাতাল, সেখানে দুর্নীতি, সরব তৃণমূল। বরানগর শাখার অধিকর্তার দাবি তদন্ত চলছে। অনেক পেশেন্ট পার্টির অভিযোগ আছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী প্রায় 30 কোটি টাকার উপরে একটা দুর্নীতি হয়েছে বলে এটা শোনা যাচ্ছে। কারণ এখানে বিকলাঙ্গদের কিছু সিভিল ওয়ার্কের জন্য, তাদের বিল্ডিং তৈরি করে তাদের আবাস তৈরি করবার জন্য এই টাকাটা সম্ভবত এসেছিল। টাকাটা খরচ করাও হয়নি, টাকাটার কোনো হিসেব দেয়নি। এই ধরনের দুর্নীতি কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটা দপ্তরেই হচ্ছে। এই সংস্থায় অনেক রকম দুর্নীতির আগেও হয়েছে, এবং এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी। 32 करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है, जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ एम्पावरमेंट पर्सन विद डिसेबिलिटी, मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है। साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है। इन्वेस्टिगेशन चल रहा है, मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पे मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रहे हैं।